আসসালামু আলাইকুম বন্ধুরা, গর্ভবতী ভাতার আবেদন কবে থেকে শুরু হবে? মার্চ মাস থেকে শুরু করে এই পর্যন্ত যারা সার্ভার বন্ধ থাকার কারণে আবেদন করতে পারেন নাই, তারা কি আবেদন করতে পারবেন কিনা? টাকা কবে থেকে দিবে? ঈদের আগে আপনারা টাকা পাবেন কিনা? এই প্রশ্নগুলো কিন্তু অহরহ করতেছেন ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে। তো এই প্রশ্নের উত্তরগুলো দিব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে জানাবো কবে থেকে আপনারা আবেদন করতে পারতেছেন বা আবেদন করতে পারবেন কিনা, যাদের সার্ভার বন্ধ থাকার কারণে আবেদন করতে পারেন নাই কিন্তু আপনার বয়সটা পার হয়ে গেছে, অর্থাৎ 4 থেকে শুরু করে 6 মাসের মধ্যে যে একটা সময়সীমা বেঁধে দিয়েছে সরকার, কিন্তু সার্ভার বন্ধ থাকার কারণে আপনি আবেদন করতে পারেন নাই। এখন আপনার 7 মাস বা 8 মাস রানিং, আপনি কি আবেদন করতে পারবেন কিনা? তো এই প্রশ্নের উত্তরগুলো জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন, নোটিশটা কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে। তো নোটিশে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলবো, আগে ভিডিওতে একটা লাইক দিবেন। আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নোটিশটা কিন্তু বলেছে এটা যে মার্চ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসের মধ্যে কিন্তু আবার নতুন করে আবেদন নিবে। অর্থাৎ সার্ভার বন্ধ থাকার কারণে যারা মার্চ মাস থেকে শুরু করে এই মাস পর্যন্ত, মানে রানিং মাস পর্যন্ত যারা এখন আবেদন করতে পারেন নাই, তারা কিন্তু আবার আবেদন করার সুযোগটা পাবেন। যদিও আপনার 7 মাস বা 8 মাস রানিং হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদনটা আপনি করতে পারবেন, কারণ এখানে তো আপনার কোনো গাফিলতি ছিল না। আপনি সকল ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়েছিলেন, কিন্তু সার্ভার বন্ধ থাকার কারণে আপনি আবেদনটা করতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট। আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদের পৌর ডিজিটাল সেন্টার বা সিটি কর্পোরেশন অফিসে এই মাসে রানিং মাসেই যোগাযোগ করবেন, কারণ এই মাসে কিন্তু আবার আবেদনটা শুরু হবে। তবে নির্দিষ্ট তারিখ বলতে পারছি না যে কবে থেকে শুরু হচ্ছে। খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যেই আপনাদের আবার নতুন করে আবেদনটা নিবে। অর্থাৎ যারা আবেদন করতে পারেন নাই সার্ভার জটিলতার কারণে, তারা অবশ্যই দ্রুত ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অফিস এবং পৌরসভায় দ্রুত যোগাযোগ করবেন। আপনার যে কাগজপত্রগুলো ছিল বা যে কাগজপত্র নিয়ে আপনি গিয়েছিলেন, সেই কাগজপত্র নিয়ে গেলে আপনি আবেদনটা করতে পারবেন। দ্বিতীয় যে প্রশ্ন, যারা ভাতা অলরেডি পান, কবে থেকে টাকাটা দিবে? তো বন্ধুরা, টাকা দেওয়ার সম্ভাবনা বা টাকা দেওয়ার মেয়াদটা হচ্ছে ঈদের আগেই আপনারা টাকাটা পাবেন। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আল্লাহর রহমত এবং আমার উপর যদি বিশ্বাস রাখতে পারেন, ইনশাল্লাহ আপনারা ঈদের আগে টাকাগুলো পেয়ে যাবেন। 3 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা গর্ভবতী ভাতার আবেদন কবে থেকে শুরু হবে, সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে এই রানিং মাসে কিন্তু আপনাদের গর্ভবতী ভাতার আবেদনটা শুরু হবে। কারণ এখানে নোটিশটা যদি আপনি লক্ষ্য করেন, এখানে দেখতেছেন তারা কিন্তু বলেছে যে মার্চ মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত, অর্থাৎ 4 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাস পর্যন্ত কিন্তু আবার গর্ভবতী ভাতার আবেদনটা চলবে। মানে আবেদনটা, মানে যেহেতু বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে যে সকল মায়েরা, যে সকল আপুরা আবেদন করতে পারেন নাই, সেই সকল মা বা আপুদের কিন্তু সুযোগটা দিয়েছে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু আবার আবেদনটা করতে পারবেন। অর্থাৎ এই রানিং মাসে আবেদনটা শুরু হয়ে যাবে যে কোনো সময়, তাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অফিস বা পৌরসভায় যোগাযোগ করবেন। কেন আমি এই কথাটা বারবার বলতেছি? কারণ তাদের কাছে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, যে ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হয়। আমার অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের ফোনে কিন্তু ফোন আসবে, যারা অলরেডি ভাতা পান, আপনাদের কনফার্মেশন বা ভেরিফিকেশনের জন্য কিন্তু ওই এমআইএস অফিস থেকে কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে তথ্যটা যাচাই করে দেখবে যে আপনি টাকা পান কিনা, এরকম একটা তারা তথ্য আপনার কাছে জানতে চাইবে। তবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে পিন নাম্বার, ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। যারা পিন নাম্বার, ওটিপি চাইবে বা আপনার পার্সোনাল ডকুমেন্টস চাইবে, তারাই কিন্তু প্রতারক, এটা কিন্তু মাথায় রাখবেন। সমাজসেবা অফিস থেকে বা মহিলা অধিদপ্তর অফিস থেকে কিন্তু কখনোই আপনার কাছ থেকে পিন, ওটিপি চাইবে না। একদমই নতুন, এ বিষয়ে কিছুই জানেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা আবার নতুন করে বলতে চাই। আবেদন করতে হলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগে, সেটা হচ্ছে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে, বয়স থাকতে হবে 20 থেকে শুরু করে 35-এর মধ্যে, এবং এএনসি কার্ড লাগবে। এই এএনসি কার্ডটা আপনার পরিবার পরিকল্পনা বা তথ্য পাওয়ার কাছে বা আপনার এলাকায় যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনার অফিস রয়েছে, মূল কথা হচ্ছে যেখান থেকে আপনি বিনামূল্যে ওষুধ পান, সরকারি হাসপাতাল, সেখানে গিয়ে কিন্তু আপনি চেক আপ করিয়ে এএনসি কার্ড আনতে পারবেন। তো এএনসি কার্ড আনতে হলে আপনার কী কী ডকুমেন্টস লাগে, এ বিষয়ে কিন্তু আমাদের স্পেশাল একটা ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে আবেদন করতে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন অফিস, যারা শহরে বসবাস করেন বা ঢাকা, মানে শহর অঞ্চলে যারা থাকেন, তারা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করবেন। পৌরসভার মধ্যে হলে পৌরসভা, এবং গ্রাম অঞ্চলে বসবাস করলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার আবেদনটা করতে পারবেন। প্রশ্ন অনেকেই করেন যে আমি হচ্ছে বাবার বাড়ি ভোটার, কিন্তু শ্বশুরবাড়ি আবেদন করতে গেলে বলে বাবার বাড়ি যেতে হবে, বা বাবার বাড়ি ভোটার কিন্তু বাবার বাড়ি আবেদন করতে গেলে বলে শ্বশুরবাড়ি, মানে আপনাকে এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, এভাবে ঘুরপাক খাওয়াচ্ছে। এখন আপনি কি করবেন বা আপনার করণীয়টা কি? তো বন্ধুরা, মূল কথাটা হচ্ছে আপনি যে এলাকার ভোটার সেখানেই আপনি আবেদন করবেন, কারণ আপনি সেই এলাকার ভোটার, সেখানে আপনার আবেদন করার অধিকারটা রয়েছে। যদি আপনার আবেদনটা শ্বশুর বাড়ি না নেয়, তাহলে আপনি বাবার বাড়ি করবেন,
তবে চেষ্টা করবেন যে এলাকায় ভোটার সেই এলাকায় আবেদন করার জন্য। প্রতিটা ইউনিয়ন পরিষদে পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে কিন্তু প্রতি মাসে বরাদ্দ থাকে। ইউনিয়ন পরিষদের কথা যদি বলি তাহলে কিন্তু প্রতি মাসে 9 জন 15 জন এভাবে কিন্তু থাকে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে কিন্তু এইভাবে প্রতিটা বরাদ্দ থাকে যে প্রতি মাসে এতজন লোক আবেদন করতে করবেন, কারণ যে কোনো সময় কিন্তু আবেদনটা শুরু হয়ে যাবে। আর চেষ্টা করবেন আবেদনটা সবার আগে করার জন্য, কারণ যেহেতু আপনার 6 মাস প্লাস যদি হয়ে যায় বাই চান্স, তাহলে কিন্তু এইবার যদি আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আবেদন আর করতে পারবেন না। কারণ তো বন্ধুরা, এই গুড নিউজটা কিন্তু অবশ্যই বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, কারণ তাদের কাছে ইন্টারনেট সংযোগ কম থাকার কারণে তারা কিন্তু এরকম ইনফরমেশন জানতে পারে না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে গর্ভবতী মায়েদের কাছে বা আপুদের কাছে পৌঁছে দিবেন, যাতে তারা বিষয়টা জানতে পারে এবং গর্ভবতী ভাতার জন্য আবেদনটা করতে পারে। হতে পারে নির্ধারিত ফি কত টাকা। তো বন্ধুরা, সরকার যে নির্ধারণ করেছে 40 টাকা ফি, তথ্য আপনার কাছে গেলে কিন্তু বিনামূল্যে করতে পারবেন, এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অফিসে গেলে আপনাকে 40 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। তবে আপনাদের সাথে আমি এটা একমত যে অনেক ইউনিয়ন পরিষদ বা পৌরসভা রয়েছে মেম্বার চেয়ারম্যানকে চা নাস্তা খাওয়ার টাকা না দিলে তারা আবেদন করতে আবেদন তারা অ্যাপ্রুভ করে না বা আপনার আবেদনটা তারা গ্রহণ করে না। এরকম কিন্তু একজন আমাকে বলেছিল, সেটা আমি আপনাদেরকে স্ক্রিনশটটা আপনাদের সুবিধার্থে বা আপনাদের প্রমাণস্বরূপ দেখা সেখানে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু বলেছে যে চা নাস্তা খাওয়ার জন্য টাকা লাগবে, অর্থাৎ চা নাস্তার জন্য তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। টাকা যদি দিতে পারে তাহলে আবেদন হবে, টাকা না দিলে আবেদন হবে না। তো বন্ধুরা, সরকারের নীতি অনুযায়ী কিন্তু এই আবেদনগুলো করতে বা সরকারি যে সেবাগুলো রয়েছে, হোক সেটা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী বা গর্ভবতী বা 30 কেজি চাল যেটাই বলেন বা ভিডব্লিউবি, এই আবেদনগুলো করতে কিন্তু কোনো রকমের টাকা পয়সা লাগে না। সরকার যেটা নির্ধারণ করবে সেটাই হচ্ছে নির্ধারিত ফি। তাছাড়া কিন্তু কোনো রকমের টাকা পয়সা লাগে না, আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। অনেকেই বলতে পারেন ভাই টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। তো এখানে মনে করেন কিছু মানুষের দুষ্ট লোকের কারণে কিন্তু বর্তমানে সকল মেম্বার চেয়ারম্যানরা কিন্তু দোষী হচ্ছে, বা সকল মেম্বার চেয়ারম্যানরা কিন্তু খারাপ দিকে যাচ্ছে। খারাপ দিকে বলতে সব মেম্বার চেয়ারম্যান যে খারাপ, বিষয়টা কিন্তু এমন না। ভালো খারাপ নিয়ে কিন্তু আমাদের দুনিয়া। তো কিছু দুষ্ট লোকের কারণে কিন্তু সকল মেম্বার চেয়ারম্যানের বদনাম হচ্ছে। তো আপনারা টাকা পয়সা না দিয়ে আপনাদের যদি উপযুক্ত হয়, ভাতা প্রাপ্ত হয়, যে বরাদ্দটা থাকে ওই বরাদ্দের মধ্যে আপনাদের কিন্তু তারা লিস্ট তৈরি করে উপর মহলে পাঠাবে, আর উপর মহল থেকে চূড়ান্ত বা হয়ে এসে আপনার তালিকায় নাম উঠলে আপনি কিন্তু প্রতি মাসে 800 টাকা করে 36 মাস বা 3 বছর পর্যন্ত কিন্তু এই ভাতাটা পাবেন। তো বন্ধুরা, অনেকেই বলতে পারেন যে আমি আবেদন করার পর সবে মাত্র একবার টাকা পেয়েছি, কিন্তু আর কোনো টাকা পাইনি, কিন্তু আমার আশেপাশে অনেকে 3বার 4বার, অনেকে প্রতি মাসেই পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? তো বন্ধুরা, এখানে মূল প্রশ্নটা বা মূল সমস্যাটা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার বা যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট যদি সচল থাকে বা কোনো ভুল ত্রুটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা চলে আসে। আবেদন করতে কিন্তু তারা বলেছে নিজস্ব মোবাইল নাম্বার থাকতে হবে এবং নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে, নিজের নামে বিকাশ খোলা থাকতে হবে। অনেকে কি করে, পরিবারের একজনের নাম্বার দিয়ে দেয়, যার কারণে কিন্তু এই টাকাটা ব্যাক বাউন্স হয়। তো আপনারা চাইলে কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ জুন মাস পর্যন্ত তারা কিন্তু আবার আবেদনগুলো নিবে বা অ্যাপ্লাইগুলো করবে। তো এই সময়ের মধ্যে আপনারা চাইলে কিন্তু নাম্বার পরিবর্তন করতে পারবেন। আর যারা যদি আবেদন করার পরে আপনার আবেদন হয়েছে কিন্তু এই পর্যন্ত কোনো টাকা পয়সা পান নাই, তারা অবশ্যই মহিলা বিষয়ক অধিদপ্তর অর্থাৎ উপজেলা কার্যালয়ে গিয়ে দ্রুত যোগাযোগ করবেন। কারণ জুন মাসের আগে যদি যান তাহলে আপনি যে টাকাগুলো এখনও পান নাই সেই টাকাগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে, বা টাকাগুলো আপনি পাবেন, প্রাপ্য আপনি টাকাগুলো পাওয়ার। জুন মাসের পরে গেলে কিন্তু হবে না, কারণ প্রতি অর্থ বছর সরকারি বাজেট অনুযায়ী জুন মাসের পরে কিন্তু নতুন অর্থ বছর শুরু হয়। তো আপনারা জুন মাসের আগে অফিসে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান করে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আনতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরে যদি মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে, অবশ্যই কমেন্টগুলো করবেন। বিশেষ করে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু আবারও বলবো সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।